হ্যালো ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা খুবই ইন্টারেস্টিং একটি সাবজেক্ট ম্যাথমেটিক্স এই বইয়ের প্রথম অধ্যায় অখণ্ড সংখ্যা অর্থাৎ ইন্টিজার্স এই চ্যাপ্টারটি সমাধান করার চেষ্টা করব। প্রথমেই আমরা এই চ্যাপ্টারটি শুরু করার পূর্বে একটি সাম্যক আমাদের সংখ্যা নিয়ে জ্ঞান থাকা আবশ্যক। সেগুলো তোমরা জানা আছে, সেগুলো আবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা জানি যে আমরা ছোটোবেলা বিভিন্ন সংখ্যা নিয়ে খেলাধুলা করি। সেই সংখ্যাগুলোই হচ্ছে যেমন 1, 2, 3, 4, 5, 6 ... অসংখ্য যে সংখ্যাগুলো তারপরে 7, 8, 9, 10 এভাবে আসবে। এই সংখ্যাগুলোকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বলে। এগুলা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। তারপর আসে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা শুরু হয় 0 থেকে, 0 থাকে এবং স্বাভাবিক সংখ্যাগুলো থাকে। স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6, 7 ... তারপর যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো 0 নিয়ে যে সংখ্যাগুলো গঠিত হয় সেই সংখ্যাগুলোকে একসঙ্গে কি বলে? পূর্ণ সংখ্যা বলে। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন অখণ্ড সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা থাকবে এবং ঋণাত্মক সংখ্যা থাকবে। সব সংখ্যাগুলো মিলিয়েই অখণ্ড সংখ্যা গঠিত হয়। যেখানে কি থাকবে? স্বাভাবিক সংখ্যা থাকবে। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা . আর এদিকে আসবে পূর্ণ সংখ্যা অর্থাৎ 0 আসবে। তারপর 0-এর বাঁদিকে আসবে ঋণাত্মক সংখ্যাগুলো -1, -2, -3, -4, -5 ... এরপরে -6, -7 এরকম আসবে। এই সংখ্যাগুলিকে একসঙ্গে বলে অখণ্ড সংখ্যা। অর্থাৎ আমরা এখানে বুঝতে পেরেছি যে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, যেখানে 1, 2, 3, 4, 5, 6 এইরকম আসতে থাকবে একের পর এক। এবং পূর্ণ সংখ্যা শুরু হয় 0 থেকে, 0, 1, 2, 3, 4, 5, 6 এবং অখণ্ড সংখ্যার মধ্যে কি থাকে? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা থাকে। সবগুলো সংখ্যাকে মিলিয়ে আমরা কি বলি? অখণ্ড সংখ্যা বলি। এখন আমরা অনুশীলনী 1.1 এর যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চেনই হচ্ছে তোমাদের বইয়ের 5 ও -13 এর মধ্যে কয়টি অখণ্ড সংখ্যা আছে? আমরা এই সংখ্যা কয়টি আছে এগুলো ভালো করে বোঝার জন্য একটি সংখ্যা রেখা উপস্থাপন করব এবং সংখ্যা রেখা উপস্থাপন করে কয়টি অখণ্ড সংখ্যা আছে গণে আমরা বাহির করব। বাহির করে সেখানে নিচে লিখব। আমরা প্রথমে একটি সংখ্যা রেখা এঁকে নিচ্ছি স্কেল এবং কলমের দ্বারা। তোমরা সেটা পেন্সিলের দ্বারা করার চেষ্টা করবে। আমি কলম দ্বারা করছি যাতে সুন্দর এবং ভাবে তোমরা দেখতে পারো। সংখ্যার রেখা উপস্থাপন করে তোমরা প্রত্যেকটাই সংখ্যা যাতে সমান একক দূরত্বে বসে তার জন্য তোমরা দাগ দিয়ে নেবে। যাতে কোনো ঘরই বড় কিংবা ছোট না হয়। আমি দাগ দিয়েছি। এবারে আমরা দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে 5 ও -13 এর মধ্যে, অর্থাৎ আমরা 0 ডান দিকে 5 একক এবং 0 বাঁ দিকে -13 একক আমাদের যেতে হবে। সুতরাং আমরা একটি ঘর বেড়ে লিখে নিচ্ছি 6, তারপরে হবে 5, 4, 3, 2, 1, এখানে হবে 0। আমরা টান দিয়ে দিচ্ছি সবগুলো উপরে যাতে ভালো করে দেখা যায়। এবং বাঁদিকে ঋণাত্মক সংখ্যা আমি প্রথমেই বলে দিয়েছি যে অখণ্ড সংখ্যার মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো নিয়ে গঠিত হয়। এখানে হবে -2, -3, -4, -5, -6, -7,
-8 -9 -10 -11 -12 -13 -14 -14 পর্যন্ত লিখলে হবে, আর লিখতে হবে না, যেহেতু আমাদেরকে বলে দিয়েছে যে -13 5 ও -13 এর মধ্যে কয়টি অখণ্ড সংখ্যা আছে। আমরা এখন গণে লিখতে পারবো। এখানে দেখো -13 এখানে আছে 0-র বাঁদিকে এবং 5 0-র ডান দিকে এখানে আছে, অর্থাৎ এখানে আছে -13, এখানে আছে +5, এর মধ্যে অর্থাৎ মাঝখানে কয়টি অখণ্ড সংখ্যা আছে আমরা গণে নিচ্ছি। দেখো 1টি 2টি 3টি 4টি 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। অতএব আমাদের আনসারটি হবে 5 ও -13 এর মধ্যে মোট 17টি অখণ্ড সংখ্যা আছে। আশা করি তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছ। এবারে আমরা দ্বিতীয় কোশ্চেনটি সমাধান করার চেষ্টা করব। দেখো দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে 13 ও -13 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দুটি লিখো। তোমরা এরকম যদি এভাবে বুঝতে না পারো একটি সংখ্যা রেখে উপস্থাপন করে নেবে, ঠিক প্রথমটির মতো। 0-র ডান দিকে তোমাদের 14 একক যেতে হবে, কেননা 13 ও -13 এর মধ্যে যে কয়টি অখণ্ড সংখ্যা আছে সেগুলো লিখতে হবে, এবং 0-র বাঁদিকে ঠিক এরকমভাবে তোমরা কী করবে, -14 একক চলে যাবে। তার মধ্যে কয়টি এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা আমরা জানি 0-র ডান দিকে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোই ধনাত্মক সংখ্যা, এবং 0-এর বাঁ দিকে যে সংখ্যাগুলো থাকে সেই সব সংখ্যাগুলো ঋণাত্মক সংখ্যা। অতএব 13 এবং -13 এর মধ্যে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 12 এবং ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যাটি হচ্ছে -12। আমরা জানি -1 থেকে -2 আরও ছোটো, -2 থেকে -3 আরও ছোটো। যত ঋণাত্মক সংখ্যা, যত বড় ঋণাত্মক সংখ্যা তত ছোট সংখ্যা। অতএব আমি এখানে সংখ্যা রেখা উপস্থাপন করছি না, তোমরা আশা করি উপরে উপস্থাপন করা সংখ্যা রেখা থেকেই বুঝতে নিতে পেরেছ। অতএব আমি আনসারটি লিখে দিচ্ছি সরাসরি। 13 ও -13 এর মধ্যে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 13 ও -13 এর মধ্যে থাকা বৃহত্তম সংখ্যাটি হচ্ছে হলো 12 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো -12। আশা করি তোমরা বুঝতে পেরেছ কোশ্চেন দুটি। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে নিচের অখণ্ড সংখ্যাগুলো সংখ্যা রেখায় বসাও। অর্থাৎ নিচে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো আমরা সংখ্যা রেখায় আমাদের বসাতে হবে, উপস্থাপন করতে হবে। এখানে আমাদের প্রথমে দেখতে হবে সবচেয়ে বড় ধনাত্মক সংখ্যা কত আছে এবং সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা কত আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় ধনাত্মক সংখ্যা আছে 5 এবং সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যাটি হচ্ছে -10। অর্থাৎ আমাদের 0 থেকে ডান দিকে 5 একক যেতে হবে এবং 0 থেকে বাঁ দিকে আমাদের 10 একক যেতে হবে। আমরা একটি গড় বাড়িয়ে লিখে নেব, সেইগুলো আমরা সংখ্যা রেখায় উপস্থাপন করে দেখাতে হবে। প্রথমে আমি স্কেল এবং কলমের দ্বারা আরেকটি সংখ্যা রেখা উপস্থাপন করছি। আগের মতো আমরা যাতে প্রত্যেকটি সংখ্যাই সমান একক দূরত্বে বসে তার জন্য আমাদের কী করতে হবে, স্কেল পাশে বসিয়ে আমাদের দাগ দিতে হবে।
আমাদের ডান দিকে 5 একক দিতে হবে, একটি একক বাড়িয়ে লিখে নিচ্ছি 6 5 4 3 2 1। এখানে হবে 0 এবং বাদিকে হবে ঋণাত্মক সংখ্যাগুলো -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11। আমাদের -11 এই অতটুকু লিখলেই হবে, কারণ আমাদের মাইনাস সব থেকে ছোট ঋণাত্মক সংখ্যা আছে -10। আমরা এখন এই সংখ্যাগুলো উপস্থাপন করছি প্রথম থেকে। দেখো -6 কোথায় আছে, মাইনাস এখানে আছে, আমরা এটা একটি সার্কেল করে নেব। তারপরে কি আছে, 4 আছে, 4 0 ডান দিকে আছে ধনাত্মক সংখ্যা, আমরা এখানে সার্কেল করে নেব। এর তারপর কি আছে, -10 কোথায় আছে, এখানে আছে -10, আমরা সেখানে সার্কেল করে নেব। তারপরে 5 আছে ডান দিকে, আমরা 5টি সার্কেল করে নেব। তারপরে কি আছে, -1 এখানে আছে। অত্যন্ত সহজ। আমরা একটা সংখ্যাকে উপস্থাপন করি, সেই সংখ্যাগুলো বসিয়ে আমরা কি করে দেব, দাগ দিয়ে দেব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো 4 নম্বর কোয়েশ্চেন কি হচ্ছে, -15 থেকে বড় 5টি ঋণাত্মক অখণ্ড সংখ্যা লিখো। আমরা পূর্বেই জেনেছি যে জিরোর যে ডান দিকে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক, এবং জিরোর বাঁ দিকে যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে ঋণাত্মক। এবং জিরো -1 থেকে -2 আরও ছোটো, -2 থেকে -3, -2 থেকে ছোটো, -3 থেকে -4, -3 থেকে ছোটো। অতএব -15 থেকে বড় বলেছে, অর্থাৎ আমরা -15-এর ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে ঋণাত্মক, সেই সংখ্যাগুলো -15 থেকে বড় হবে। অতএব -15 থেকে বড় 5টি ঋণাত্মক অখণ্ড সংখ্যা হলো -14, -13, -8, -7, ওইগুলো সব সংখ্যা হবে। 5টি বলছে, অতএব আমাদের 5টি লিখতে হবে। আমি আর সংখ্যাটাকে উপস্থাপন করছি না, ডাইরেক্ট আনসার লিখে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পেরেছ। -15 থেকে বড় 5টি ঋণাত্মক অখণ্ড সংখ্যা হলো -14, -13, -8, -7, -3। অর্থাৎ সিরিয়ালে লিখলে হবে, সিরিয়াল না লিখলে হবে। যে কোনো 5টি বলেছে, তাই আমি যে কোনো 5টি সংখ্যা লিখেছি যেগুলো -15 থেকে কি বড়। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। আমরা এখন 5 নম্বর কোয়েশ্চেনের গুলো সমাধান করার চেষ্টা করব। 5 নম্বর কোয়েশ্চেনে দেওয়া আছে সত্য না অসত্য বলো। প্রথম দেওয়া আছে রোমান 1, ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে, উক্তিটি সত্য না অসত্য। আমি তোমাদের এই অনুশীলনী 1.1 শুরু করার পূর্বেই আলোচনা করেছি যে ধনাত্মক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যেগুলো 1 2 3 4 5 এগুলোকে কি বলে, স্বাভাবিক সংখ্যা বলে। অর্থাৎ ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে কি বলে, স্বাভাবিক সংখ্যা বলে। উক্তিটি কি হবে, তাহলে উক্তিটি হবে সত্য। আমরা 5 নম্বরের রোমান 1 আনসার হবে উক্তিটি সত্য, বা এরকম লিখতে পারবে প্রদত্ত উক্তিটি সত্য। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সব অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা। না, আমরা ইতিপূর্বেই জেনেছি যে অখণ্ড সংখ্যার মধ্যে কি থাকে, স্বাভাবিক সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যা থাকে এবং ঋণাত্মক সংখ্যা থাকে। অতএব সব অখণ্ড সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা শুরু হয় 0 থেকে, কিন্তু অখণ্ড সংখ্যা ঋণাত্মক এবং ধনাত্মক সংখ্যা নিয়ে গঠিত। অতএব উক্তিটি কি হবে, অসত্য হবে। তিন নম্বর কোয়েশ্চেন দেখো, সংখ্যা রেখায় শূন্যর দুদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, শূন্যর দুদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। আমরা যদি এই ডান দিকে যদি সংখ্যা লিখতে শুরু করি, লিখে আমরা শেষ করতে পারবো না, কারণ একটি সংখ্যা আমরা কোথায় শেষ হবে সেটা বলা যাবে না। কেননা যদি কেউ বলে 1000-এ শেষ, কিন্তু না, 1000-এর উপরে সংখ্যা আছে 1001, 1002। অতএব ঠিক যেমনইভাবে ডান দিকে আমরা সংখ্যা লিখতে পারি, ঠিক তেমনইভাবে বাদিকে আমরা ঋণাত্মক সংখ্যাগুলো লিখতে পারি। অতএব সংখ্যা রেখার 0-এর দুদিকে অসীম পর্যন্ত বিস্তৃত উক্তিটি
হচ্ছে সত্য। চার নম্বর কোয়েশ্চন দেখছি, 0 ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলো নিয়ে পূর্ণ সংখ্যার সংগ্রহটি গঠিত। 0 ও ঋণাত্মক না, পূর্ণ সংখ্যা শুরু হয় 0 থেকে, কোনো ঋণাত্মক সংখ্যা থাকে না, অতএব এই উক্তিটি প্রদত্ত উক্তিটি অসত্য। অতএব আমরা এখানে লিখব উক্তিটি অসত্য। কেন অসত্য? আমরা পূর্বেই আলোচনা করেছি যে পূর্ণ সংখ্যা শুরু হয় 0 থেকে, কোনো ঋণাত্মক সংখ্যা থাকে না, অতএব উক্তিটি অসত্য। এবারে 4 নম্বর কোয়েশ্চনটি দেখে নিচ্ছি, যদি a প্লাস বি ইকুয়াল টু 0 হয় তবে তাদের একটি অন্যটির যোগাত্মক বিপরীত। অর্থাৎ এখানে a প্লাস বি, দুটা সংখ্যা আমরা যদি যোগ করি, যোগফল যদি 0 হয় তবে আমরা বলতে পারবো একটি অন্যটির কি আছে, যোগাত্মক বিপরীত আছে। আমরা এখানে a ইকুয়াল টু যদি ধরে নেই, একটি সংখ্যা ধরে নিচ্ছি 4, এবং b ইকুয়াল টু যদি আমরা ঋণাত্মক একই সংখ্যা ধরে নিচ্ছি -4। যদি এই দশটি সংখ্যা আমরা যোগ করি তাহলে 0 হয় কি হয় না তা পরীক্ষা করে নিচ্ছি। a প্লাস বি ইকুয়াল টু 0, অর্থাৎ 0 হয় কি না, a অর্থ a ধরে নিয়েছি আমরা 4, এখানে প্লাস আছে প্লাস দিয়েছি, এবং এখানে b ইকুয়াল টু কি ধরেছি, -4, আমরা -4 লিখে নিয়েছি। আমরা জানি দুইটা সাইন একসাথে পাশাপাশি লিখতে পারি না, যদি লিখতে হয় তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে ঢোকাতে হবে। এখানে 4 লিখে নিচ্ছি, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, যদি দুইটা সাইন একসাথে বসে তাহলে আমরা সাইনগুলো গুণ করতে হবে। এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাস কী হয়, -4, তাহলে 4 থেকে 4 গেলে কী হবে, 0। অতএব উক্তিটি কী হবে, সত্য হবে। কেননা আমরা দুটি সেম সংখ্যা, একটি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা যোগ করে কি পেয়েছি, 0 পেয়েছি। অতএব উক্তিটি হবে সত্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।